শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে 219টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং 133টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। বেশিরভাগ কারখানা খোলা থাকলেও অভ্যন্তরীণ কিছু দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা কাজে ফেরেনি। এছাড়া কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতিতে গেলে বন্ধ হয়ে যায় উৎপাদন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চল এলাকায় নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এদিকে গাজীপুরের শ্রীপুরের বড়মি এলাকায় দ্য হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ। আমরা পরামর্শ দিয়েছি কিভাবে এই দাবি দেওয়া সম্পর্কে বিষয়গুলো, যে বিরোধগুলো নিষ্পত্তি করা যায়, এবং আমরা কলকারখানা অধিদপ্তরের যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে অনুরোধ করেছি ফ্যাক্টরিতে যেয়ে কথা বলার জন্য। আজকে 86টি ফ্যাক্টরি 13-1 ধারায় শ্রম আইনের বন্ধ আছে এবং 133টি সাধারণ ছুটি ঘোষণা করা আছে। ভারতে বসে শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করছেন, আর এর অংশ হিসেবে পোশাক খাতে অস্থিরতা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশ সংস্কারে নেওয়া উদ্যোগ ইতিবাচক, তবে এই কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার শহীদ মিনারে স্মরণসভা আর রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এ নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা, গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে, র্যালি হবে। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের অভিযোগ, এখনও প্রশাসন সহ নানা জায়গায় বসে আছে আওয়ামী লীগের দোসররা। পোশাক শিল্প সহ নানা খাতে ষড়যন্ত্র করছে তারাই। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যেখানে আছি, আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে থাকি। জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকার প্রধানের ভাষণ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশ সংস্কারে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা ইতিবাচক। এ কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেয়া হবে বলেও প্রত্যাশা তার। তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল। তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাথমিক বিজয় অর্জিত হলেও জনগণের জয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসবে বলেও জানান মির্জা ফখরুল। তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়, সে কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। দুপুরে নয়াপল্টন কার্যালয়ে এই কথা জানান তিনি। এর আগে গতরাতে কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। তিনি আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। গত 21 আগস্ট 79 বছর বয়সী খালেদা জিয়া প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসায় ফেরেন। দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে উনি একটু সুস্থ হলেই ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা, একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য, কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।
তাদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা এবং খিলগাঁও থানায় একাধিক মামলা আছে। রিমান্ড শেষে সকালে আলাদা মামলায় তাদের ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানায় 2টি ও খিলগাঁও থানায় 2টি করে 4টি নতুন হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া খিলগাঁও থানার মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে অন্য একটি মামলা থেকে আজকে রিমান্ড ব্যাক করে আদালতে হাজির করা হয় এবং আজকে তাদেরকে খিলগাঁও থানায় একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। যে একটি মামলার রিমান্ড শেষ হওয়া মাত্রই আরেকটি মামলায় সম্পৃক্ত করা হয়, এভাবে যদি ঢালাওভাবে মামলা দেওয়া হয় এবং ঢালাওভাবে আসামি করা হয় তাহলে আইন ও আদালতের প্রতি এবং জুডিশিয়ালের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস কমে যাবে। আমরা বিজ্ঞ আদালত সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছি, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে 219টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এই বিষয়ে আরও জানাতে আশুলিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আপনি আশুলিয়া শিল্পাঞ্চলে আছেন। শ্রমিক অসন্তোষের জেরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আমরা জানি। এই অসন্তোষের পেছনে আসলে মূল কারণ হিসেবে তারা কি জানিয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আমরা কিন্তু গত কয়েক যে আশুলিয়াতে যে পোশাক কারখানা আছে সেখানে অসন্তোষ চলছে। শ্রমিক মালিক যে দ্বন্দ্বে, সে দ্বন্দ্বের জেরে এমনটা হচ্ছে বলে কিন্তু আমরা শ্রমিকদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও কিন্তু আমরা এরকমটাই জানতে পারছি যে যে অভিযোগ বা দাবি শ্রমিকরা বলছেন যে যেটা যে দাবি তারা জানাচ্ছিলেন, আমরা কিন্তু এই যে এসে কিন্তু কোনো ধরনের শোরগোল বা কোনো ধরনের বিক্ষোভ মিছিল ঝামেলা কয়েকদিনেও দেখিনি। যারা এই শ্রমিক অসন্তোষ আছে, যারা এই কর্মবিরতি পালন করছেন, তারা কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন। যেমন আমরা এখন একটি ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি। এই ফ্যাক্টরিতে কিন্তু কোনো ধরনের দাবি দেওয়া জনিত কোনো কারণে কিন্তু ফ্যাক্টরিটি বন্ধ নেই। এই ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ, কেননা এই ফ্যাক্টরির আশেপাশে যে কয়েকটি ফ্যাক্টরি আছে সেখানে তারা কিন্তু এই শ্রমিক ধর্মঘট পালন করছেন, কর্মবিরতি। ফলে এই ফ্যাক্টরির যারা কাজ করছেন তাদের উপরে কিন্তু একটি তারা একটি সহিংসতা বা হামলার আশঙ্কা করছেন, একটি থ্রেট অনুভব করছেন এখানকার শ্রমিকরা। কেননা এখানকার শ্রমিকদেরকে যেসব কারখানা বন্ধ আছে সেসব কারখানার শ্রমিকরা কিন্তু এমনটাই বলছেন যে মানে তারা এই ফ্যাক্টরি খোলা থাকবে, তোমরা কেন কাজ করবা যেখানে তোমাদের অন্য ভাই বোনেরা কাজ করছে না, বিরতি পালন করছে, তো তাদেরকেও এক প্রকার বিরতিতে যেতে বাধ্য করা হচ্ছে সেই সব শ্রমিকদের তরফ থেকে। তো সেই জায়গা থেকে একটি আশঙ্কা বোধ করছেন যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে যেতেই কিন্তু এই সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরকম সাধারণ ছুটি এবং কিছুটা যেটা নিয়ম, কর্মবিরতির নিয়ম, সেই জায়গা থেকে কিন্তু আজকে এই আশুলিয়া বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাভার থানায় হত্যা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাস উদ্দিন তার রিমান্ড মঞ্জুর করেন। আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনে 6 জনকে হত্যার পর ভ্যানের ওপর লাশ পোড়ানোর ঘটনায় এই মামলা হয়। এদিকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কাফিকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে। 2রা সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফিকে আটক করে। তার বিরুদ্ধে গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। দুদকের মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাদশু ও তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন শেখ আব্দুল হাই বাদশুর স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, ছেলে শেখ রাফা হাই ও শেখ সাবিত হাই অনিক। এই মামলায় আমিন আহমেদ জামিনে রয়েছে। এর আগে
2023 সালের 3রা অক্টোবর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে গত 5 জুন দুদকের সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী আদালতে চার্জশিট দাখিল করেন। বাংলাদেশ ভ্রমণে সতর্কতা তুলে নিল যুক্তরাষ্ট্র। 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন মার্কিন নাগরিকেরা। নিরাপত্তা বিবেচনায় গত 5 আগস্ট মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে সতর্কতা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এই সতর্কতা লেভেল 4 বা 4র্থ ধাপের ছিল, যা এখন কমিয়ে লেভেল 3-তে নামিয়ে আনা হয়েছে। আর ঝুঁকি থাকায় পার্বত্য 3 জেলায় এই সতর্কতা শিথিল করা হয়নি। সেই সঙ্গে নতুন ভ্রমণ নির্দেশনায় মার্কিন নাগরিকদের রাজনৈতিক সমাবেশ সহ বিক্ষোভ কর্মসূচি এড়িয়ে চলতে বলা হয়েছে। এর আগে 4 সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ এবং তা লাল তালিকায় রয়েছে। এই তালিকায় বাংলাদেশ সহ রাখা হয় 21টি দেশকে। সংবিধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং 70 অনুচ্ছেদের সংস্কার করা জরুরি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। একই সাথে বিচার বিভাগ সংস্কার এমন হওয়া উচিত যাতে সার্বভৌমভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে। বৃহস্পতিবার সরকারের করা বিভিন্ন সংস্কার কমিশন নিয়ে এই মতামত দেন তিনি বলেন, এক ব্যক্তির 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময়োপযোগী। প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করা সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার জরুরি। সংবিধানের 70 অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বলেন, রাষ্ট্রের শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই অন্তর্বর্তী সরকার এই সংস্কারের উদ্যোগ নিয়েছে। সাংবিধানিক কোনো সংস্কার প্রয়োজন হয়, সেই সংস্কারের মধ্যে ধরেন অনেকেই মনে করেন সরকার ব্যবস্থা কি হওয়া দরকার, অনেকেই মনে করেন যে বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর, বিশেষ করে সুপ্রিম জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর কি হওয়া দরকার। গ্রাহক হিসেবে ঘাটতি থাকায় আরও 2 ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক ও সব কর্মকর্তাদের ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি তাদের বিদেশ যাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসইসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসইসির সদস্যভুক্ত 2টি ব্রোকারেজ হাউস হলো ধানমন্ডি সিকিউরিটিজ এবং পিএফআই সিকিউরিটিজ। ধানমন্ডি সিকিউরিটিজের গ্রাহক হিসেবে ঘাটতি মিলেছে 8 কোটি টাকার, আর পিএফআই সিকিউরিটিজের গ্রাহক হিসেবে ঘাটতি পাওয়া গেছে 28 কোটি টাকা। এর আগে গত 29 আগস্ট গ্রাহক হিসাবে অর্থ সিকিউরিটিজ ঘাটতির কারণে মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যারা ব্যাংক খাতকে ধ্বংস করেছে তাদের প্রশ্রয় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি বলেন, অর্থ পাচারকারীদের প্রশ্রয় দেওয়া হলে আর্থিক খাত ধ্বংস হয়ে যাবে। এ খাতে সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই ব্যাপারে এবিবি সব ধরনের সহযোগিতা করবে। আর আমাদের ক্ষুদ্র দেশ, এই আমাদের মানে ভঙ্গ মোটামুটি এই সরকার চেঞ্জে তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের কাজে। এখন ওই সমস্ত যদি আবার প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। কাজে সেদিকে লক্ষ্য করা দরকার সবাই, যারা যারা রেগুলেটর আছে বা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখবে এগুলো আর কি, এবং এই সমস্ত যেন আবার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 3 জনকে আটক করেছে বিজিবি। সকাল 7টার দিকে আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর থেকে তাদের আটক করা হয়। বিজিবি সদর দপ্তর জানিয়েছে, আটককৃত অপর ব্যক্তিরা হলেন আখাউড়ার সাবেক মেম্বার হান্নান মোল্লা ও অভিযুক্ত মানব পাচারকারী নাইম চৌধুরী। আটককৃতদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। গত 5 আগস্ট অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা হয়েছে। আবারও বাড়ছে ডেঙ্গু। 4 দিনে 2000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী কক্সবাজার, বরগুনা এবং যশোরে। কিন্তু এডিস নিধনে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। কীটতত্ত্ববিদের আশঙ্কা, আগামী মাসে আরও বাড়তে পারে ডেঙ্গু সংক্রমণ।
ঢাকা মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ড 2 সপ্তাহে রোগী বেড়েছে 3 গুণ। এদের মধ্যে লালবাগ, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরের রোগী বেশি। রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালই বেড়েছে ডেঙ্গু রোগী। অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শকে চলে যাচ্ছে, কিন্তু তারা আসলে বুঝতে পারতেছে না যে তারা ডেঙ্গু রোগে আক্রান্ত। 2-3 দিনের জ্বর, গা ব্যথা, মাথা ব্যথা এই ধরনের সিমটম থাকলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডেঙ্গু টেস্ট করে আপনারা সাবধান হয়ে যান যে আপনাদের ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন কিনা। না হলে দেখা যায় আইসিইউ পর্যন্ত রোগীটা চলে যায়, একটু জাস্ট সচেতনতার অভাবের কারণে। জুলাইতে দিনে অন্তত 89 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এখন হচ্ছেন 400 জন। সেপ্টেম্বরের 11 দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 5000-এর বেশি মানুষ, মারা গেছেন 19 জন। যেভাবে বৃষ্টির প্যাটার্নটা যদি দেখি কিছুদিন থেকে, সেইটাও যদি আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে এই বৃষ্টির প্যাটার্নটারও একটা ভূমিকা এই ডেঙ্গি ইনফেকশনের আপসার্চের হতে পারে আর কি। এখন পুরো বাংলাদেশে যেহেতু ইনফেকশনটা ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ভেক্টর কন্ট্রোলেরও পদ্ধতিটা বা মডালিটিটা একটু ডিফারেন্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু বাড়ছে, অথচ সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। ঢাকার বাইরের পরিস্থিতি আরও খারাপ। এডিস মশার ঘনত্ব আমরা সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই আমরা বেশি পাচ্ছি। এডিস মশার ঘনত্ব, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এবং ডেঙ্গু রোগী এই কয়েকটি মিলে আমরা যে একটি ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই ফরকাস্টিং মডেলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। এবছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 17,000-এর বেশি, মারা গেছেন 102 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এই মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কক্সবাজারে। এছাড়া যশোর, বরগুনাতেও বেড়েছে ভর্তি রোগীর সংখ্যা। প্রতিদিনই ভিড় বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। পরিস্থিতি সামাল দিতে নানা প্রস্তুতি নেওয়া হলেও পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগও উঠেছে। বুধবার একদিনেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু আক্রান্ত 80 জন। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি হচ্ছেন রোগী। গেল 5 দিনে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন প্রায় 300 রোগী। একদিনে 16 জনের ডেঙ্গু শনাক্ত চট্টগ্রামে, এর মধ্যে 15 জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ চট্টগ্রাম মেডিকেলের পরিচালকের। এই মুহূর্তে আমাদের হাসপাতালে রোগী ভর্তি আছে 15 জন রোগী ভালো আছে এবং আমরা ডেঙ্গুর জন্য আলাদা কর্নার করেছি। যখন রোগীর চাপ বাড়বে আমরা ওখানে শিফট করব। যশোর সদর হাসপাতালে গেল 2 দিনে ভর্তি হয়েছেন 10 জন ডেঙ্গু রোগী। এবছর মোট 28 জনের ডেঙ্গু ধরা পড়ে জেলাটিতে। এর মধ্যে গত 2 দিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়। রোগীর চাপ সামাল দিতে পর্যাপ্ত বেড সহ সব প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2000 কিট অলরেডি জমা আছে, আরও 2000 বরাদ্দ হয়েছে। আমাদের পর্যাপ্ত ওষুধও আছে। আমাদের যে স্যালাইনগুলো গতবার ঘাটতি ছিল, এবছর আমরা প্রচুর মজুত করেছি আল্লাহর ইচ্ছায়। বরগুনা জেলায় এক মাসে ডেঙ্গু আক্রান্ত 28 জন, একদিনেই শনাক্ত হয়েছেন 7 জন। এদিকে হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ উঠেছে। অ্যান্টিবায়োটিক চলতেছে, স্যালাইন চলতেছে, তারপরে ক্যানোলা, স্যালাইন সেট, এই যত ঔষধ কারণ এগুলো আমাদের বাইরে থেকে কিনতে হয়। বরিশালের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগী। একদিনেই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 29 জন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 16 জন ডেঙ্গু রোগী। মশাবাহিত এই রোগের প্রকোপ থেকে নিজেদের রক্ষায় জনসচেতনতায় গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত 2 দিনে কিন্তু 10 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যশোর হাসপাতালের কথা বলছি। যশোর হাসপাতালের পরিস্থিতি জানাবেন, পাশাপাশি জানতে চাইবো যে ডেঙ্গু নিধনে যশোরে কোনো পদক্ষেপ নিতে দেখেছেন কিনা বা কোনো পদক্ষেপ চোখে পড়েছে কিনা।
হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু আমরা দেখেছি অতীতেও যে হসপিটাল কর্তৃপক্ষ যখন ডেঙ্গুর প্রকোপটা বৃদ্ধি পায় তখন কিন্তু তারা তাদের সাধ্য অনুযায়ী পদক্ষেপগুলো গ্রহণ করে, কিন্তু প্রতিবারই আমরা দেখেছি যেমন গত বছরের কথাই যদি আমি বলতে চাই, গত বছরই কিন্তু আমরা দেখেছিলাম যে যখন ডেঙ্গুর প্রকোপ শুরু হয়ে গিয়েছে এবং যখন মারাত্মক আকার ধারণ করেছিল সেই সময়ও কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। এবারও কিন্তু ঠিক একই পরিস্থিতি আমরা দেখছি। গত বছর কিন্তু 13 জন এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল এবং প্রায় 4 থেকে 4,500 রোগী কিন্তু তখন শনাক্ত করা হয়েছিল। যখন পরিস্থিতি আসলে খুব খারাপ অবস্থায় পৌঁছে যায় তখনই আমরা দেখি যে পৌর কর্তৃপক্ষ সামান্য কিছু ওষুধ ছিটিয়ে, এবং সেটিও কিন্তু একটি নির্দিষ্ট এলাকার ভেতরে ওষুধ ছিটিয়ে কিন্তু তারা তাদের কার্যক্রম শেষ করে দেয়। কিন্তু এটি এবারও কিন্তু সেই একই চিত্র আমরা দেখছি, অর্থাৎ অতীতে যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, পাশাপাশি মশক নিধন করার জন্য যে সমস্ত ওষুধ প্রয়োগ, সেগুলো কিন্তু আমরা দেখিনি এখনো পর্যন্ত সেই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে। আমি পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে গত বছর তারা ভারত থেকে কিছু ওষুধ নিয়ে এসেছিল, যে ওষুধের কিন্তু আসলে পরবর্তীতে তাই সেই ওষুধগুলো যে কার্যকলাপ তাদের যেটি ছিল সেটি কিন্তু আসলে ভালো একটা ফল দেয়নি। এবার তারা বলছে যে সেই ভারতের থেকে যে ওষুধ নিয়ে আসা হয়েছিল এবারও হয়তো বা তারা ভারতীয় যে পৌরসভা, কলকাতা পৌরসভা, তাদের সাথে তারা কথা বলছে, নতুন কোনো যদি ওষুধ পাওয়া যায় সেই ওষুধের হিসেব কিন্তু তারা করছেন যে সেটি নিয়ে এসে ছেটানো হবে। তবে কবে নাগাদ বা এটির বাজেট কবে আসবে বা এটির বাজেট তৈরি করা হবে কিনা এই বিষয়ে কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ বা কোনো আগ্রহ কিন্তু তাদের ভেতরে আমরা দেখিনি। এটি বরাবরের ক্ষেত্রেই কিন্তু আমরা এমনটি দেখে এসেছি। আর সাধারণ মানুষের যে সচেতনতার বিষয় সেটিও কিন্তু আসলে যে খুব বেশি আছে এমনটি কিন্তু পরিলক্ষিত হয়নি। গত কয়েকদিন ধরে কিন্তু যশোরে থেমে থেমে নিয়মিত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পরে যে পরিচ্ছন্নতা করার যে বিষয়গুলো, ড্রেনেজ ব্যবস্থা যেগুলো আছে, কোনো কিছুর ভেতরে কিন্তু আসলে যে সেটি পরিচ্ছন্ন করা হবে বা এই ব্যাপারে পদক্ষেপ নেবে তেমনটি কিন্তু আমাদের চোখে পড়েনি এখনো পর্যন্ত। জি, ধন্যবাদ আপনাকে। যশোরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। কক্সবাজার সদর হাসপাতালে দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি, তবে মুমূর্ষু রোগীদের জন্য চিকিৎসা সেবা চালু রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মবিরতিতে থাকা চিকিৎসকেরা জানান, বুধবার সদর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হন এক চিকিৎসক। এ সময় রোগীর স্বজনেরা হাসপাতালের বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন চিকিৎসকেরা। এদিকে হাসপাতালের সেবা না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা। চিকিৎসকরা বর্তমানে যেটুকু আছেন তাদের ইন্টার্ন সহ তাদের একটা কর্মবিরতি চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মিটিংয়ে রয়েছে, তা আমরা জরুরি বিভাগ সেবাটা কিন্তু আমাদের জরুরি রোগীগুলো একান্তই যারা জরুরি রোগীদের স্বার্থে আমরা এটা চালিয়ে যাচ্ছি। তো সেটার ক্ষেত্রে আমরা বলে চলে যে আমরা অন্য রোগীদের ভোগান্তির কারণ হতে চাই না, তবে আমরা নিরাপত্তা চাই। রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা শহর সহ 8 উপজেলায় পানি বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নোয়াখালীতে বুধবার রাত 9টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 48 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্র থেকে বিধ্বস্ত বাড়িঘরে ফেরা লোকজনের ভোগান্তি বেড়েছে বেশি। এদিকে 23 দিন ধরে জেলায় এখনো পানিবন্দী 13.5 লাখ মানুষ। 483 আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন প্রায় 60,000 লোক। লক্ষ্মীপুরে 5 উপজেলার 20 ইউনিয়ন এবং পৌরসভার 10 ওয়ার্ডে এখনো পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। এছাড়া 3 সপ্তাহের বেশি সময় ধরে বন্যা পরিস্থিতি চললেও অনেক এলাকায় এখনো ত্রাণ না পৌঁছানোর অভিযোগ ভুক্তভোগীদের। চুলের মতো রান্নার মতো ব্যবস্থা নেই, খুব ক্ষয়ক্ষতি হয়েছে, যাবের মতো কোনো ব্যবস্থাই নেই। বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা বাড়ি থাকতে পারতেছি না। আমার হাঁস মুরগি বিভিন্ন ধরনের আমার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা আশ্রয়কেন্দ্র এখনো আছি, এখনো পানি, বাড়িতে পানি। স্যাররা খালি বলতেছে বাড়িতে যাওয়ার জন্য। বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সহ 4 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সংগঠনের আরেক পক্ষের বিরুদ্ধে। বুধবার রাতে পৌর শহরের কাঠপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। আহত সমন্বয়ক রেজাউল করিম জানান, রাতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে একটি কাজ শেষে বাসায় ফিরছিলেন তারা। পৌর শহরের কাঠপট্টি এলাকায় পৌঁছালে সাবেক ছাত্রলীগ নেতা ও ছাত্র আন্দোলনের আরেক পক্ষের সমন্বয়ক মীর নিলয়ের নেতৃত্বে একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এ সময় 4 জনকে পিটিয়ে আহত করা হয়। ফ্যাসিবাদী হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই হামলা করা হয় বলে অভিযোগ করেন আহতরা। শেখ হাসিনা গেল, শেখ হাসিনা প্রেতাত্মারা যায় নাই,
এই যে প্রেতাত্মারা যায় না, এই প্রেতাত্মারাই আমাদের উপর আজকের হামলা করছে। তাই এই রকমের প্রায় জেলায় এই রকমের তারা নামদারি সমন্বয়ক দাবি করে তারপরে মানুষের উপর হামলা করতেছে। আমরা চাই এই রকমের জানি আর নেক্সট কোনো জায়গায় হামলা না হয় এবং এই হামলার আমরা বিচার চাই। টানা 5 দিন বন্ধের পর সকাল থেকে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে মোটর শ্রমিক ও বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার পর বাস চলাচল শুরু হয়। শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজি বাইক চালকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি কমানো হয়েছে। 12 বছরের বেশি বয়সীদের জন্য 100 টাকা থেকে কমিয়ে 30 টাকা এবং 6 থেকে 12 বছর বয়সীদের জন্য 50 টাকা থেকে কমিয়ে 15 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় প্রবেশ ফি পুনর্নির্ধারণ করা হয়। এ নিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা 100 জন পর্যন্ত শিক্ষার্থীর জন্য দলগত ফি 1000 টাকা, আর 101 থেকে 200 জনের দল হলে ফি 1500 টাকা। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি 500 টাকা বা সমপরিমাণ ডলার। এছাড়া উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য প্রতি ব্যক্তির বার্ষিক প্রবেশ কার্ড ফি থাকছে 500 টাকা। এর আগে গত 21 এপ্রিল বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। মালয়েশিয়ায় যৌন নির্যাতনের শিকার 400-র বেশি শিশু কিশোরকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। 20টি জায়গায় অভিযান চালিয়ে 402 শিশুকে উদ্ধার করা হয়। এর মধ্যে 210 জন ছেলে শিশু এবং 201 জন মেয়ে শিশু। তাদের বয়স 1 থেকে 17 বছর। একটি ইসলামিক ব্যবসা প্রতিষ্ঠান এসব দাতব্য সংস্থা পরিচালনা করত এবং প্রতিষ্ঠানটি নিষিদ্ধ একটি ধর্মীয় সম্প্রদায়ের সাথে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গ্রেফতার করা হচ্ছে 171 জনকে। এদিকে উদ্ধারকৃত শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। চলতি মাসে অবহেলা, অপব্যবহার, যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেদন দাখিল করার পরে এই অভিযান চালানো হয়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে ভারতীয় হাই কমিশনে। এতে পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এই অবস্থায় ধস নেমেছে সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট বা গড়িয়ারহাট সহ বিভিন্ন এলাকার ব্যবসা বাণিজ্যে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতার সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট বা গড়িয়াহাট এসব এলাকা বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত। চিকিৎসা, কেনাকাটা বা পর্যটন সংক্রান্ত কারণে বহু মানুষ এসব এলাকায় যান। স্থানীয়দের কাছে এসব এলাকা মিনি বাংলাদেশ নামেও পরিচিত। বাংলাদেশে কোটা আন্দোলন, ব্যাপক সহিংসতা, কারফিউ, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। ওখান থেকে গেস্ট আসছে না, ইন্ডিয়ান এমবাসি ভিসা দিচ্ছে না, অনেক সমস্যা আছে বরাবর। আমাদের স্টাফ সব 12-14 স্টাফ কাজ করতে এখানে, সবাই রোজগার চলে গেছে। অনেক ডিফেক্ট পড়েছে, কোনো শেষ হয়ে গেছে। কত লেবার আসতো বিহার থেকে, বাঙাল থেকে, সব লেবারটা বসে গেছে। কি করে চলবে এটা তো আমরা মনে কাজ করছে না। পরিবর্তিত পরিস্থিতিতে ভ্রমণ ভিসা বন্ধ রাখে ভারত। সরকার পরিবর্তনের আগে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসায় ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে কমেছে বাংলাদেশি রোগীর সংখ্যাও। গ্রাহক না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বন্ধ হয়ে গেছে এসব এলাকার হোটেল, পরিবহন, মানি এক্সচেঞ্জ সহ ছোট বড় নানা ব্যবসা প্রতিষ্ঠান। গত 1 মাসে কলকাতা নিউ মার্কেটে ব্যবসা কমেছে প্রায় 60%। 2 মাস আগেও মার্কুইস স্ট্রিটের বিভিন্ন হোটেলে পর্যটকদের উপস্থিতি 60 থেকে 80% হলেও এখন নেমে এসেছে 30%। অনেক কমে গেছে। আগে যা 10 ছিল এখন 3 হয়ে গেছে। আশা করছি কি সামনে মাস থেকে কাস্টমার একটু বাড়বে। এখন বাংলাদেশের কন্ডিশনটা একটু স্টেবল না হলে লোকটা আসতে পারবে। এমন পরিস্থিতিতে দ্রুত ভিসা কার্যক্রম চালুর পক্ষে এসব এলাকার ব্যবসায়ীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে আজ সাক্ষাৎ করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। দলের সঙ্গে থাকবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দলকে অভিনন্দন জানিয়েছিলেন ডক্টর ইউনূস। পুরো জাতির সঙ্গে তিনিও গর্বিত হওয়ার বার্তা পাঠান। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জাতীয় দলকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা আসে। সেই ঘোষণার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে টাইগাররা। হত্যা মামলায় সাকিব আল হাসানের নাম থাকায় পাকিস্তান সফর থেকে একটা অস্বস্তি তৈরি হয় দলে। সতীর্থরা সাকিবকে মানসিক সমর্থন দেন। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন বলে জানান অধিনায়ক শান্ত। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে 4 পেসার 3 স্পিনার নিয়ে ভারত সফরের 16 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দল সম্পর্কে আপনার বিশ্লেষণ জানতে চাই। অফকোর্স যেহেতু লাস্ট সিজনে আমরা যেভাবে ডমিনেট করেছি, স্পেশালি ফাস্ট বোলিং এর স্লট, আমরা জানি যে ইন্ডিয়া এখন, আমার নো ডাউট পাকিস্তান চমৎকার খেলেছি, বাট ইন্ডিয়া অলওয়েজ মানসিকভাবে, পারফরমেন্স ওয়াইজ, মিডিয়া ওয়াইজ অনেক স্ট্রং, অনেক চ্যালেঞ্জিং একটা সফর হবে। বাট বাংলাদেশ যদি এই পারফর্মটা কন্টিনিউ করতে পারে, তাহলে আমরা মনে হয় যে দল গঠন করেছে, একটা তো আনলাকি বলবো শরীফুল, ওই জায়গাতে জাকিরকে নিয়েছে, হয়তো লো অর্ডার ব্যাটিং এর জন্য আমি হয়তো একটা স্পিনার নিতে পারতো বা একটা ফাস্ট বল নিতে পারতো, হয়তো মনে করেছে একটা ব্যাটিং ডেপথটা বাড়ানোর জন্য এটা করেছে, বাট ইটস ফেয়ার এনাফ। জাভেদ ওমর বেলিম, দলের নতুন মুখ হচ্ছে জাকের আলী। শরীফুলের পরিবর্তে তিনি ডাক পেয়েছেন, যেখানে শরীফুল কিন্তু পাকিস্তানের সাথে প্রথম টেস্টে 10 উইকেটের মধ্যে 3 উইকেট শিকার করেছিলেন। সেই ক্ষেত্রে আসলে নতুন মুখ জাকের আলীর অভিষেকের অপেক্ষায় থাকা এই ব্যাটারকে নিয়ে আসলে আপনার প্রত্যাশা কেমন? বেসিক্যালি ওটা ইনজুরির কারণে ছিটকে গিয়েছে, তো ওই একটা কারণে আমার মনে হয় এটা ইনজুরি, আপনার হাত নেই কন্ট্রোলে। নো ডাউট ফিট থাকতে হয়তো উনি খেলতেন, ওই একটা কারণে বোধহয় চেঞ্জ করেছে দল। হয়তো মনে করেছে একটা বেশি ব্যাটসম্যান নিয়ে যাবো, যেহেতু আমাদের 3টা স্পিনার, 3 জন এস্টাবলিশ, 4টা হয়তো 3টা ফাস্ট বোলার নিয়ে খেলবে। ইন্ডিয়ান কাজ সবসময় আমরা ফাস্ট বলের উপর কম ডিপেন্ড থাকি, বাট এই সিরিজে মনে হয় আমরা একটু ফাস্ট বলের উপর ডিপেন্ড থাকবো এগেইনস্ট ইন্ডিয়া এন্ড ইন্ডিয়া। সেই ক্ষেত্রে আসলে আমি জানতে চাচ্ছিলাম যে জাকের আলীকে নিয়ে আপনার প্রত্যাশা কিরকম? তিনি কি শরীফুলের এই অভাবটা পূরণ করতে পারবেন? না, দেখেন দুইজন না, উনি হচ্ছে ফাস্ট বোলার, উনি হচ্ছে পিওর ব্যাটসম্যান, উইকেট কিপার। হয়তো বাংলাদেশ টিমের মানে হয়তো অন্য প্ল্যান করে তো ওনাকে ইনক্লুড করেছে, কারণ দুই মেরুদণ্ড, একজন হচ্ছে ফাস্ট বোলিং, একজন হচ্ছে ব্যাটসম্যান কাম কিপার। হয়তো আমার মনে হয় ব্যাটিং এর জায়গাটা হয়তো বাড়িয়েছেন কোনো কারণে, ব্যাটিং এর ইনজুরি, যেহেতু ফাস্ট বোলার 4টা আছে, স্পিনার 3 জন এস্টাবলিশ স্পিনার, হয়তো যে কোনো 2 জন খেলবেন, বা যদি কোনো স্পিন ট্র্যাক হয় তখন হয়তো ওখানে 3টা স্পিনার খেলতে পারে। এটার সঙ্গে কোনো মিল নেই, বাট দল চিন্তা করেছে যে আমরা একটা বেশি ব্যাটসম্যান নিয়ে যাব ইন্ডিয়া সিরিজে, হয়তো এই জন্য, যেহেতু আমাদের ফার্স্ট লোড 4টার মধ্যে 3টাই খেলবে, আর 3টা বা 2টা স্পিনার খেলবে, কারণ 6টা হয়তো স্পেশালিস্ট বলার নেবে। আর সাকিব তো অটো চয়েস, যেহেতু আপনি জানেন যে সাকিব বোলিং ব্যাটিং 2 জায়গায় পারদর্শী, ওই একটা কারণে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।